আপনি কাঁদতেছেন কেন চাচা? আপনাকে আল্লাহ 5টা ছেলে দিচ্ছে, ওরা দেখে না ঠিক মতো আপনাকে? হ্যাঁ, দেখে। না দেখলে আপনি বলেন আমাকে আজকে। অসহায় লাগে। এই মানুষগুলো যারা সারাটা জীবন পরিবারের জন্য ব্যয় করে, তারা যখন অসহায় হয়ে যায় তাদের ভেতরে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা মানসিক যন্ত্রণা থাকে। তাদের প্রতিনিয়ত দায়িত্ব হচ্ছে এই মানুষগুলোকে অনুভব করানো যে আপনারা অসহায় নন। আপনার পায়ে কি হয়েছে? স্ট্রোক। ও, আচ্ছা, স্ট্রোক থেকে এরকম হয়ে গেছে। জি। কবে স্ট্রোক করছেন আপনি? এটা 3 বছর হইল। এই সামনের মাসে 3 বছর হবে, 9 তারিখে। ওই স্ট্রোক কেমনে করলেন? ওই দিনের ঘটনা মনে আছে আপনার? কি হ্যাঁ, হয়েছিল মনে আছে? হ্যাঁ। শুনবো আমি আপনার কাছ থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এই যে স্ট্রোকের ব্যাপারটা। আল্লাহ মাফ করুক। আপনাদেরকে একটা কথা বলি, আজকের অনুষ্ঠানটা শুরু হয়ে গেল একটু অন্যভাবে। 30 বছর যাদের হয়ে গেছে, বিশেষ করে ছেলেরা, পরিবারের হাল ধরে থাকেন আপনারা। আমরা জানি বাংলাদেশের পারিবারিক চিত্র এরকমই। আল্লাহর ওয়াস্তে এটা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, কিছু মেজর টেস্ট আছে। 30-এর পরে যদি করতে না পারেন, যাদের সামর্থ্য আছে তারা 30-এর পরেই করবেন। 30-এর পরে যদি করতে না পারেন, 35-এর পরে খুবই ম্যান্ডেটরি। 35-এর পরেও যদি কমার সামর্থ্য না থাকে, 40-এর পরে দিয়ে মাস্ট এই ম্যান্ডেটরি টেস্টগুলো অবশ্যই করবেন। এটাকে বোধহয় সম্ভবত বলে লিপিড প্রোফাইল, বোধহয় বলে, এটা আমি যদি ভুল না বলে থাকি। রক্তের কিছু টেস্ট আছে, ঠিক আছে? এবং যে টেস্টগুলো করলে বোঝা যায় যে আলটিমেটলি আপনার স্ট্রোক করার পসিবিলিটি কতটুকু। হ্যাঁ, মানে কেন বলছি, আমি আজ পর্যন্ত আসলে আপনাদেরকে মিডিয়াতে যা বলেছি, যেটুকু বলেছি, তার বেশিরভাগই নিজের জীবন থেকে নেয়া কথা। আমি আসলে কখনোই পরামর্শ দেওয়া পছন্দ করি না, কিন্তু যে কথাগুলো আমার সামনে পড়েছে, যে ঘটনাগুলো পড়েছে, সেই ঘটনার প্রেক্ষাপটে নিজের অভিজ্ঞতা থাকলে আমি বলি। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি, হায়াত মত সবকিছু আল্লাহর হাতে, কিন্তু সুস্থভাবে বাঁচার জন্য উনি আমাদেরকে সচেতন থাকতে বলছেন। সো এই টেস্টগুলো অবশ্যই করাবেন। আজকের আপন ঠিকানাটা একটু অন্যভাবেই শুরু হলো। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া করি। আপনার নাম কি চাচা? মোহাম্মদ আলামিন। আলামের। আপনার বয়স কত? এখন বর্তমান বয়স 70। 70 বছর বয়স। কি হয়েছিল যেদিন স্ট্রোক করার ঘটনা? ওই দিন কি করতেছিলেন? কেমনে কি হলো একটু বলেন তো আমাকে। আপনার গল্প শুনবো আমি পরে। খাওয়া দাওয়া করে বিকালে রেস্ট নিতেছিলাম। আচ্ছা, শরীর তো ভালো ছিল? হ্যাঁ, জ্বর কিছু ছিল না? ছিল না। তারপর? রেস্ট নিতেছিলাম, ওই মুহূর্তে আসতে মাথায় এই সাইডে জিরজির করে উঠলো, এই সাইডে জিরজিরি করে উঠলো। তারপর? তারপরে আর উঠতে পারি না। হঠাৎ করেই? হ্যাঁ, আল্লাহু আকবার। তো উঠতে পারি না। তখন এই ধরে উঠাইলো সবাই। ডাক দিছিলেন কাউকে যে আমার আমি কি কি কিছু একটা হয়েছে আমার? হ্যাঁ, তারপর এই মিটফোর্ড হাসপাতালে আর কি নিয়ে গেল। ওই সময় আপনার সেন্স ছিল? হ্যাঁ, তো আস্তে আস্তে আপনার শরীরের এই কোন কোন জায়গায় এখন অকেজ হয়ে গেছে? এই বাম হাত। হুম, এটা আপনি আর সোজা করতে পারেন না? না, এটা কোনো কাগজে উঠাইতে পারিনি এটা দিয়ে। আর আপনি কথাও ঠিক মতো আগের মতো বলতে পারেন না? কথা বলতে পারি। হ্যাঁ। কি কি সমস্যা হয় শরীরে এখন? এখন ওই যে হাঁটতে একটু অসুবিধা। হ্যাঁ। আগে তো একদমই হাঁটতে পারতাম না, এখন একটু ওই লাঠি নিয়ে হাঁটি। আর ঘরের ভিতর লাঠি ছাড়াও হাঁটি। ডায়াবেটিস ছিল? না, ডায়াবেটিসও ছিল না? কোনো সমস্যা ছিল যে কারণে স্ট্রোক করছেন? কোনো প্রেশার ছিল? না। স্ট্রোক আর এর আগে হয়েছে, হ্যাঁ। ওইটা আমি বলতে পারতাম না। ওইটা হাত ঝিমঝিম করতে, এটা ঘুমের চোখে হয়েছিল। কিন্তু আপনি ডাক্তার দেখান নাই, ওইটা দেখছেন? ওইটা দেখাইনি। ওই সময় ডাক্তার দেখাইলে হয়তো বা এরকম হ্যাঁ, একটা ঘটনা থেকে হয়তো বাঁচা যাইতো। কিছু মেডিসিন টেডিসিন হয়তো বা দিয়ে রাখতো কন্টিনিউ। আপনি কোনো মেডিসিন খাচ্ছিলেন হ্যাঁ। ওই সময়টাতে যখন আপনার? না, ওই সময় কোনো মেডিসিন এখন খাইনি। এইটার ভালো হওয়ার জন্য কি কোনো কিছু এক্সারসাইজ দিছে ডাক্তার? কোনো ব্যায়াম দিছে? ব্যায়াম, ওই এক্সারসাইজ দিছিল, ওগুলো করছে অনেক। কিন্তু কাজ হয় না, না? না, হ্যাঁ। অনেক। শুধু 3 পদ ওষুধ আছে, এটা আজীবন খাইতে হইব। কত পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে? ড্যামেজ এগুলো কোনো কিছু আছে নাকি? স্ট্রোক হলে কিছু বলে ডাক্তার যে ব্রেনের এত পার্সেন্ট ইয়ে হয়ে গেছে, এরকম এরকম কি কি হয়েছে, এগুলো কিছু বলছে? না। কিছু বলে নাই। যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কিন্তু সচেতন থাকাটা খুব জরুরি। আমরা যখন সুস্থ থাকি তখন মনে করি যে আমাদের কিছুই হবে না, ঠিক আছে? ওই যে আল্লাহ একটা কথা বলছেন না, যে মানুষের যখন বিপদ চলে যায় মানুষ মনে করে বিপদ আর কোনোদিন আসবে না। কিন্তু ওই বিপদ না থাকা অবস্থায় বেশি বেশি দোয়া ইউনুস পড়া উচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ নিজেও বলছেন যে আমি যদি নিজের কাছে নিজে প্রার্থনা করতাম তাহলে আমি এই দোয়াটাই করতাম, যে আমি যেন সুস্থ থাকতে পারি। আমি যদি ভুল না বলে থাকি, ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। সম্ভবত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে সবাই টেস্ট করান। সামর্থ্য থাকলে অবশ্যই টেস্ট করাবেন। সামর্থ্য না থাকলেও আপনারা দরকার হলে 500 টাকা জোগাড় করে হলেও 40-এর পরে যাদের বয়স, ছেলেরা বিশেষ করে, মেয়েরাও তো অফকোর্স, টেস্ট করাবেন।
খুবই বিশেষ করে পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা। তো চাচা এখন কথা হলো আপনি আপনার পরিবার খুঁজতে আসছেন, জি, তাই না? জি। কি ঘটনা আমাকে একটু ছোটখাটো করে বলেন, যতটুকু পারেন বলেন। আমি আপনার ছেলে আসছে, ছেলেকে ডাকবো একটু পরে। জি, কেমনে হারাইছেন আপনি? আমি কিভাবে হারাইছি সেটা আমি নিজে বলতে পারি না। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম বাদশা মিয়া, বাদশা মিয়া। বোনের নাম? বোনের নাম রেনু রেনু। আপনার গ্রাম বা এলাকা হচ্ছে বাঘরা, বাগরা। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাঘরা ইউনিয়ন, তাই না? জি। আচ্ছা, হ্যাঁ, কি বা- ঘটনা কতটুকু মনে আছে একটু বলেন। ওই বাগডা গ্রামে মনে আছে। হুম। আর এবং লঞ্চে পাইছিল, ওই লঞ্চের নাম ছিল ত্রিরত্ন। ত্রিরত্ন। জি। জি। লঞ্চে আসলেন কেমনে? এইটা বলতে পারি না। এটাও বলতে পারেন না? না। আপনার ছেলেকে নিয়ে আসে, আপনার সমস্যা হচ্ছে। আপনি বসেন আরাম করে, নিয়ে আসেন, ওনার ছেলেকে নিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, বসেন। ভাই আপনার নামটা বলেন। আমি মোহাম্মদ সোহাগ। সোহাগ ভাই, আপনার বাবার যে ঘটনাটা, স্ট্রোকের যে ঘটনাটা শুনলাম, এটা খুব দুঃখজনক। এই যে বাবার যে স্ট্রোক হওয়ার আগে যে হাত পায়ে যে চিনচিন ঝিনঝিন করতে জানতেন? এমনি বলে নাই? জানতাম, আর হচ্ছে আপনার আসলে আমার বাবা অনেক প্রচন্ড রকম জেদি ছিল। হ্যাঁ, তো আমরা 5 ভাই 1 বোন। হ্যাঁ। আমরা কখনই তার চোখের দিকে তাকায় কথা বলার সুযোগ পাইনি। অনেক ভয় পেতাম। ইভেন বসেন, ঠিক মতো ভাবে বসেন চাচা, সমস্যা নাই, ছেলে কথা বলুক। হ্যাঁ, ইভেন আমরা যতটুকু মনে পড়ে হ্যাঁ। ছোটবেলা থেকেই হুম, যদি আমাদের 2-4-5 টাকাও প্রয়োজন হইতো, হুম, আমরা মাকে বলতাম, মা বাবাকে বলতো। হুম, মানে প্রচন্ড শাসনে রাখছে। হুম। তবে উনি এতটুকু বলতে পারি, উনি ওনার মতো ব্যক্তি খুব কম আছে, অনেক অনেস্ট মানে, এবং প্রচন্ড দুঃখ ভারাক্রান্ত একজন ব্যক্তি, যিনি আসলে কখনো বলে নাই। মা মাঝে মাঝে আপনি বড় ছেলে? না না, আমার বড় আর 3 ভাই আছে। 3 ভাই আছে। মা মাঝে মাঝে জিজ্ঞেস করতো, তখন কান্না করতো। আমরা মাকে যখন বলতাম তখন বলতো, না বলিস না, বললে কান্না করে। আপনি কাঁদতেছেন কেন চাচা? আপনাকে আল্লাহ 5টা ছেলে দিচ্ছে, ওরা দেখে না ঠিক মতো আপনাকে? হ্যাঁ, দেখে? না দেখলে আপনি বলেন আমাকে আজকে। হ্যাঁ, দেখে দেখে। তা কাঁদতেছেন কেন? হুম, অসহায় লাগে? শোনেন, আপনাকে একটা কথা বলি। আপনার বাবার পরিবার তো আমরা খুঁজবো ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। কিন্তু উনি যতদিন পৃথিবীতে বেঁচে আছে, এই যে ওনার অসহায়ত্ব, এটা যেন কোনোদিন উনি অনুভব না করে। ঠিক আছে? আপনার 5টা ছেলে ওনার 5টা আঙ্গুলের মতো। জি, হ্যাঁ, এবং এই ভিডিওটা নিশ্চয়ই আপনার অন্য ভাইরাও দেখবে। জি। ঠিক আছে? তো এইটুকু যাতে আপনারা ওনার পৃথিবী থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করতে পারেন যে উনি যেন একটা সেকেন্ডের জন্য নিজেকে অসহায় মনে না করে। এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ কিন্তু সবাইকে সুযোগ দেয় না। আসলে বুঝছেন? দেখেন, আমি আমার মাকে সরাসরি কিছুদিন আগেই বলছি যে, দেখেন আমি আপনার থেকে আমার বাবাকে বেশি ভালোবাসি। না, এগুলো বলার দরকার নাই। কেন, কি কারণে বলবেন? বলার একটা কারণ আছে। আচ্ছা। মা আসলে যেহেতু এখনো হাঁটতে চলতে পারে, ঠিক মতো খেতে পারে, বাবা তার ওইটা না। হুম। হ্যাঁ, দেখা যায় অনেক সময় অবহেলার একটা, অনেক সময় দেখা যায় একটা কথা বললো আব্বা, মা শুনলো না। এই জন্য তো মূলত বলা যে আপনি যাতে আব্বার প্রতি কোনো অবিচার না করতে পারেন। এই বাপ মায়ের বিষয়গুলো তো ওনাদেরকে মিটে করুক, কিন্তু হ্যাঁ, আপনাদের সন্তান হিসেবে কিন্তু ওই আসলে রেসপেক্ট, ভালোবাসা। বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ। কি হয়েছিল আপনার বাবার ছোটবেলা থেকে একটু বলেন তো ঘটনাটা, আপনার কতটুকু বলতে পারবেন? আসলে বাবা যতটুকু বলতো, উনি মাদারীপুরে ছিল। হ্যাঁ। উনি হারায় গেছে লঞ্চে। কার মাধ্যমে লঞ্চে উঠছে, কোথায় মানে কিভাবে নামছে সেটা বলতে পারে না। আচ্ছা, এবং মাদারীপুরে ওখানেই একজন ব্যক্তি, যার কাছে উনি বড় হয়েছে। আচ্ছা। পরবর্তীতে ঢাকা আসা, ঢাকায় কর্মজীবী করা, কাজ ওকে। করা। জি, এখানেই আমরা 5 ভাই, আমরা এখানে এস্টাবলিশ। কি করতো আপনার বাবা, পেশায় কি ছিলেন? উনি বাবুর্চি, পুরান ঢাকার আচ্ছা। মোটামুটি নাম করা, ওনাকে অনেকেই চিনে। কত বছর বাবুর্চিগিরি করছেন চাচা? বাবুর্চিগিরি আপনার 30 বছর হবে। কি রান্না করতে পারেন আপনি? এটা অনুষ্ঠানের। সব? জি। পুরান ঢাকার বাবুর্চিটা কিন্তু অনেক বিখ্যাত। উনি দেশের বাইরেও রান্না করে আসছে। মাশাআল্লাহ, অনুষ্ঠানের। মাশাআল্লাহ। তো আপনার বাবা তো একটা অ্যাসেট। জি। আপনারা কি করেন এখন? আমি মূলত একটা এজেন্সির সাথে আছি, ট্রাভেল এজেন্সির সাথে। বাবার এই গুণটা নিয়ে আপনার ব্যবসা শুরু করেন? এত বড় জিনিস আপনার মানে এত বড় মানুষ আপনার সামনে বসে আছে। রান্না তো আজকাল খালি উনি তো রান্না করেন, বলে দিবে এর সাথে এত মশলা লাগাও, তো মশলা লাগাও। পুঁজির অভাব? এখনো উনি বলতে পারে ভালো। পুঁজির অভাব নাকি? না, অনেক না না, ওইটা সমস্যা না। তাহলে শুরু করে দেন, নাইলে আমারও সাথে সাথে নিয়ে নেন পার্টনার হিসেবে। আমার কিন্তু মাঝখানে একবার চিন্তা ভাবনা ছিল, আমার অফিসের জায়গাটাকে খুঁজে একটা বিরিয়ানি টিরানি বিক্রি করতে পারি কিনা, চাচারের সাথে নিয়ে নেবো আমি। হ্যাঁ। আদিনান নামিয়া জেনে ওরা একসাথে, একদম বন্ধু বান্ধব একসাথে ছিল। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দিক। লিখে নিয়ে আসছেন, আমি একটু পড়ি। দীর্ঘ 64 বছর ধরে আমার হৃদয়ে একটি অপূর্ণতা বয়ে বেড়াচ্ছি। আমার নাম আলামিন মিয়া। আজ থেকে 64 বছর আগে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 6 কি 7 বছর। এখন আমার বয়স প্রায় 70 বছর। জীবনের শেষ প্রান্তে এসে নিজের শিকড় এবং আপনজনদের একবার দেখার খুব ইচ্ছে জেগেছে। আমার শৈশবের আফসার স্মৃতি থেকে যতটুকু মনে পড়ে, আমার নাম আলামিন মিয়া।
বাবার নাম বাদশা মিয়া, বোনের নাম রেনু। আমার এলাকা হচ্ছে বাগড়া, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া ইউনিয়ন। কখনো ট্রাই করছেন আপনারা? না আসলে এটা আমি জানতে পারছি কিছুদিন আগে, এর আগে শুনতাম শুধু মাদারীপুরে, আচ্ছা, যেখানে বড় হয়েছে আর কি। আমি শুধু এতটুকু মনে করতে পারছি, আমার বাড়ি ছিল মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাগড়া এলাকায়। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার মায়ের নাম, বাড়ির সঠিক অবস্থান মনে করতে পারছি না। তৎকালীন সময়ের প্রায় 60 থেকে 65 বছর আগে বাগড়া এলাকার কোনো প্রবীণ ব্যক্তি আমার বাবার নাম বাদশা মিয়া বা আমাদের পরিবারের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন, তবে আমি চিরঋণী থাকবো। হয়তো আমার বাবা বেঁচে নেই, কিন্তু আমার বোন রেনু, আমার বংশের অন্য কেউ এখনো বাগড়া গ্রামে থাকতে পারেন। আপনারা যারা শ্রীনগর বা বাগড়া ইউনিয়নের বাসিন্দা আছেন, দয়া করে এই পোস্টটি শেয়ার করুন। সম্ভবত ফেসবুকের কোনো একটা কিছু ছিল, সেটারই কপি করে নিয়ে আসছে। না না, এটা আমি লিখছি নি। এটা আমাদের জন্য লিখছেন না ফেসবুকের জন্য না লিখছেন? না, আমি আমাদের জন্য লিখছেন। লিখছি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন কথা হলো, আলামিন তো আপনার বাপ মায়ের দেয়া নাম, জি নাম কি পরে চেঞ্জ হয়েছে? হ্যাঁ পরে নাম চেঞ্জ আছে, আমি দেখতে পাচ্ছি, সিরাজ হ্যাঁ, মিয়া জি। চেঞ্জ হয়েছে। চাচা, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার এই যতটুকু তথ্য আছে, বাঘরা মুন্সিগঞ্জ জেলার আপনার যদি কোনো আত্মীয় স্বজন বেঁচে থাকে, তো ইনশাল্লাহ আমাদের কনফিডেন্টের জায়গা থেকে বলতে পারি, আমরা কাউকে না কাউকে খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ। আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন, আর আপনার ছেলেরা যদি ঠিকমতো ব্যবহার না করে আমার এসে বলে দিবেন। ঠিক আছে, তারপরে যা করার আমি করবো, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। শেষবেলা একটা কথা বলতে চাই, পরিবারে যদি এরকম কোনো অসহায় মানুষ থেকে থাকে, আপনাদের কোনো ইনসিডেন্টের কারণে, কোনো কিছুর কারণে হয়ে যায়, এবং এই মানুষগুলো যারা সারাটা জীবন পরিবারের জন্য ব্যয় করে, তারা যখন অসহায় হয়ে যায়, তাদের ভেতরে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা মানসিক যন্ত্রণা থাকে, কারণ তারা মানুষের উপর ডিপেন্ডেন্ট হতে চায় না। সো আপনারা যারা সুস্থ আছেন, তাদের প্রতিনিয়ত দায়িত্ব হচ্ছে এই মানুষগুলোকে অনুভব করানো যে আপনারা অসহায় নন। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনুষ্য জীবন খুব অল্প সময়ের, সবাই যেন রেসপন্সিবল হওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।